নাটোর ১ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী পটলের ছেলে মেয়ের মাঝে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ সমর্থকদের। পটল ভাইয়ের পরের জেনারেশন রাজন চাচা ধানের শীষের কান্ডারি লালপুর বাগাতিপাড়া, এই স্বপ্নটাই আমরা ধারণ করে আসছি। দল মনোনীত প্রার্থী, দল যাকে ধানের শীষের প্রতীক দিচ্ছে তার দিকে হয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতে চাই। খুলনায় বর্জ্য থেকে জ্বালানি ও সার তৈরি প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, প্ল্যান্ট স্থাপনের 2 বছরেও শুরু হয়নি উৎপাদন, চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। খাগড়াছড়িতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, 1 মাসে আক্রান্ত হয়ে 10 শিশুর মৃত্যু, আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শয্যা সংখ্যা 15 কিন্তু রোগীর সংখ্যা 70 থেকে 80, সেই কারণে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে ছোট শিশুদেরকে ফ্লোরে চিকিৎসা দিতে গিয়ে আমাদের ব্যাপকভাবে হিমশিম খেতে হচ্ছে। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। নাটোর 1 আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকা জুড়ে উত্তেজনা। প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করায় এলাকায় বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। পুতুল ও রাজন দুজনই প্রয়াত ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উত্তরসূরি। দ্রুত মতবিরোধ কাটিয়ে ভাই বোনের সম্প্রীতি হোক, এমনটাই চান এলাকাবাসী। গেল 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের লালপুরে বিজয় র্যালির দৃশ্য এটি। আপন ভাই বোন রাজন পুতুলের উপস্থিতিতে তাদের সমর্থকরা একসাথে কর্মসূচি পালন করা স্থানীয় রাজনীতিতে তৈরি হয় এক ভিন্ন আমেজ। তবে সেই চিত্র পাল্টে যেতে সময় লাগেনি। 3 নভেম্বর নাটোর 1 আসনে বিএনপি প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয় উত্তেজনা। পুতুলের মনোনয়ন বাতিলের দাবি নিয়ে মহাসড়কে আগুন বিক্ষোভ সমাবেশ করছে তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। আমরা আশা করছিলাম যে রাজনকেই মনোনয়ন দেবে, কিন্তু কেন্দ্রীয় কমিটি আমাদেরকে হতাশ করেছে। পটল ভাইয়ের পরের জেনারেশন রাজন চাচা ধানের শীষের কান্ডারি লালপুর বাগাতিপাড়া, এই স্বপ্নটাই আমরা ধারণ করে আসছি। তবে পুতুলের সমর্থকদের দাবি নাটোর 1 আসনে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে বিএনপি। দ্রুত মতবিরোধ কাটিয়ে এই আসনে বিপুল ভোটে পুতুল জয়লাভ করবে বলে আশা তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পুতুলকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন। আমরা আশা রাখছি দলের সিদ্ধান্ত মেনে, তারেক রহমানের সিদ্ধান্ত মেনে সবাই সাময়িক সময়ের মধ্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করবেন। ভাই বোনের ভিতর যে আমাদের একটা দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা আশা করি যে থাকবে না। দল মনোনীত প্রার্থী, দল যাকে ধানের শীষের প্রতীক দিচ্ছে তার দিকে হয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতে চাই। দলের সিদ্ধান্ত জনমতের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে তা পুনর্বিবেচনার দাবি জানান রাজন। তিনি বলেন তা না হলে দলই ক্ষতিগ্রস্ত হবে। দলের সিদ্ধান্ত যদি আপনার এটা জনমতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, সেই ক্ষেত্রে তো এটা দলের অবশ্যই সুযোগ আছে সেটাকে পুনর্বিবেচনা করার। জনমতের সাথে যদি দলের সিদ্ধান্ত সাংঘর্ষিক হয়ে যায়, তাহলে জনগণেরও কিন্তু দলের প্রতি দায়বদ্ধতা কমে আসবে। বিএনপিকে যারা মনে প্রাণে ভালোবাসে তারা দলের ক্ষতি করতে পারে না বলে মন্তব্য করেন পুতুল। তিনি বলেন পেছন থেকে একটি মহল ভাই বোনের মধ্যে বিরোধ উস্কে দিচ্ছে। কারো ভিতরে মনোকষ্ট থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, বাট আমি বিলিভ করি যেটা, যার হৃদয়ে বিএনপি আছে, যার হৃদয়ে ধানের শীষ আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছেন, খালেদা জিয়া আছেন, তারেক রহমান আছেন, তারা কখনো দলের বিরুদ্ধে এমন কিছু করবে না যেটা দলের মান ক্ষুণ্ণ হয়। তবে যে অশুভ শক্তিটা কাজ করছে, এরা খুব বেশি দিন এই কাজটা করতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এগুলো খুব সীমিত হয়ে যাবে উইদিন 7 days মেবি ইনশাআল্লাহ। নাটোর 1 আসনে বিএনপির কাণ্ডারি ছিলেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। 2016 সালে তার মৃত্যুর পর স্থানীয় বিএনপির রাজনীতিতে নেমে আসে শূন্যতা। সেই শূন্যতা পূরণেই রাজনীতির মাঠে নামেন পটলের ছেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ও মেয়ে ফারজানা শারমিন পুতুল। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। 2 দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 9টা 40 মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে পাবনা স্টেডিয়ামে পৌঁছান তিনি। এ সময়
জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোর্তজা আলী খান তাকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। পরে সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। এরপর পাবনা সদরের আরিফপুর কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করেন। রাজশাহীতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি পরিদর্শন করেন তিনি। বলেন, সারা দেশে শতাধিক টিটিসি আছে। এখানে যারা কাজ করেন তারা কর্মসংস্থানের জন্য দেশে বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এর আগে প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন আসিফ নজরুল। এ সময় রাজশাহী জেলা প্রশাসক সহ টিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কথা ছিল, খুলনা নগরীর বর্জ্যে উৎপাদন হবে তরল জ্বালানি ও কম্পোস্ট সার। সেই জ্বালানিতে চলবে পরিবহন আর সারে উৎপাদিত হবে ফসল। জলবায়ু কল্যাণ ট্রাস্ট থেকে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে হয়েছে রিসাইকেল প্ল্যান্ট। কাজ সম্পন্নের 2 বছর পরেও প্ল্যান্ট চালু না হয় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, অরক্ষিত অবস্থায় থাকার কারণে চুরি হচ্ছে মেশিনের যন্ত্রাংশ। পরিবেশ অধিদপ্তরের এই প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ খুলনা সিটি কর্পোরেশনে। দুর্নীতির অভিযোগ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। 3R রিসাইকেল, রিডিউস অ্যান্ড রিউজ এমন দুর্দান্ত কনসেপ্ট নিয়ে খুলনায় আসে পরিবেশ অধিদপ্তরের বর্জ্য রিসাইক্লিং প্রজেক্ট। বর্জ্য থেকে সার ও জ্বালানি তেল উৎপাদনের কথা থাকলেও 2 বছর অবহেলায় পড়ে থাকায় এই প্রকল্পের বেশিরভাগ মেশিনই পরিণত হচ্ছে ইলেকট্রিক বর্জ্যে। খুলনা সিটি কর্পোরেশন কেসিসির বর্জ্য জমা হওয়ার কথা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বটিয়াঘাটের মাথাভাঙ্গা নামক স্থানে। সেসব বর্জ্য ব্যবস্থাপনার জন্য শুরু হয় 3R পাইলট প্রকল্প। 4.5 কোটি টাকার এই প্রকল্পের আওতায় প্লাস্টিক বর্জ্যকে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও কম্পোস্ট সার উৎপাদিত হওয়ার কথা। আমি এই জায়গায় 1 বছর থেকে আসি, এখন আমি কোনো কিছু দেখি নাই, কোনো কিছু হইতে যেরকম দেখতেছি সেরকমই। আমার মনে হয় শহরের থেকে কোনো ময়লা এই পর্যন্ত আসে না, ওটা ওইখান থেকেই অন্য কোনো জায়গায় নদীতে ফেলে দেয়। প্রকল্প এলাকায় দেখা গেলে মিলবে পরিত্যক্ত কোনো জঙ্গল, ঝোপঝাড়ে আবৃত গোটা এলাকা, ছড়ানো ছিটানো ময়লা আবর্জনা। যন্ত্রপাতিগুলো আদৌ চলবে কিনা জানা নেই কারো। চুরি হয়েছে দামি মালামাল। এর সাথে আর কি মোটর লাগানো ছিল, এই মোটর খুলে নিয়ে গেছে, তাই ছাড়া আর কিছু নেই। প্রকল্পের কাজ শেষ হয়েছে 2023 সালের জুনে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানালেন, প্রকল্প সম্পন্ন হওয়ার পর খুলনা সিটি কর্পোরেশনকে কয়েক দফা চিঠি দেওয়া হলেও তারা বুঝে নেয়নি। এই প্রজেক্ট যখন প্রথম ফর্মুলেশন হয় তখন হয়তো ফর্মুলেশন ছিল এরকম প্রজেক্ট হচ্ছে বিল্ড আপ করা হবে, বিল্ড আপ করা হচ্ছে ফর্মুলেশন, অ্যাট দ্য এন্ড হচ্ছে সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ড ওভার হবে। কেন হ্যান্ড ওভার করে নাই, কোথায় মনে করি সমস্যা, মানে হচ্ছে যদি আমরা মনে করি যে সমস্যা, ইউ শুড টক উইথ হচ্ছে সিটি কর্পোরেশন। অবশ্য সিটি কর্পোরেশনের দাবি, প্রকল্পে নানা অসঙ্গতির জন্য তারা এই প্ল্যান্ট বুঝে নেয়নি। তাকে তো ফাইনাল আউটপুট আমাকে দেখাতে হবে, তো ফাইনাল আউটপুটের আগেই মানে তারা ওইটা দেখাতেই সক্ষম হয়নি। তদন্ত কমিটির যে রিপোর্ট, সেই রিপোর্টেই অনেকগুলো অসংসম্পূর্ণতা পাওয়া গিয়েছে। প্রকল্পে গাফলতি থাকলে তা সংশোধন করে দ্রুত এই প্ল্যান্ট চালুর দাবি স্থানীয়দের। পরিবেশ অধিদপ্তর প্রজেক্ট করেছে, সিটি কর্পোরেশন প্রজেক্ট নিতে চাচ্ছে না, তাহলে মাঝখানে পড়ে কি হচ্ছে, জনগণের টাকার অপচয় হলো। এর সাথে যারা জড়িত তাদের অবশ্যই দায়বদ্ধ করা উচিত। যদি দুর্নীতি প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির ব্যবস্থা নেওয়া উচিত। প্রতিদিন 20 টন জৈব সার, 500 লিটার জ্বালানি তেল উৎপাদনের কথা থাকলেও এই প্ল্যান্ট থেকে এখনো বের হয়নি কোনো সার কিংবা তেলের ছিটাফুটো। শরীফ ফারুকি, যমুনা নিউজ। ব্রাহ্মণবাড়িয়া লালপুরের মিঠা পানির চাপা শুটকি সুখ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিদেশে। মেঘনাপাড়ায় দেশীয় পদ্ধতিতে উৎপাদন হচ্ছে কেমিক্যাল মুক্ত শুটকি। মিঠা পানির মাছের শুটকির চাহিদাও বাড়ছে দিন দিন। রপ্তানি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। সহজ শর্তে ঋণ পেলে ব্যবসায় আরও প্রসার ঘটানো সম্ভব বলে মনে করেন উৎপাদনকারীরা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লালপুর শুটকি পল্লী। মেঘনা নদীর তীরে শুটকি উৎপাদন চলছে প্রায় 100 বছর ধরে। প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলে কর্মযজ্ঞ। সকাল থেকে বিকেল অবধি কাজ করেন শ্রমিকরা। শতাধিক মাচায় তাজা মাছ শুকিয়ে তৈরি হয় শুটকি।
জেলার মেঘনা, তিতাস, পাগলা নদী ছাড়াও সিলেটের সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী ও নেত্রকোনা সহ হাওড় অঞ্চল থেকে মাছ কিনে আনেন মহাজনরা। কেমিক্যাল ছাড়া রোদে শুকিয়ে মিঠা পানির দেশীয় জাতের মাছ দিয়ে তৈরি হয় শুটকি। এখানকার চ্যাপা শুটকির কদর সবচেয়ে বেশি, যার সুখ্যাতি দেশ পেরিয়ে বিদেশেও। রফতানি হচ্ছে ভারত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অনেক অনেক কানে পাইকার আসলে জাহাজিরা দরকার, এদের কাছে আমরা এটা বিক্রি করি। কোনো কেমিক্যাল জাতীয় কোনো জিনিস আমরা শুটকিতে ব্যবহার করি না। আমরা কিছু লবণ দিই মানে মাছটা যাতে ওই না পচে আর কি। শীতলটা আমরা যখন শুটকিগুলা শুকাই কিছুদিন খোলাতে রাখার পরে এগুলা আমরা নদী থেকে ধুয়ে আনি আমাদের কলস আছে, ওই কলসে ভরণ লাগে। এটা সাইজ আছে, সাইজ অনুযায়ী বিভিন্ন মাছে বিভিন্ন দাম আর কি। সর্বোচ্চটা আপনি 1200 টাকা কেজি, যেটা একটু সাইজ ভালো আর কি, এটা 1200। এর থেকে আবার 300 টাকা ধরে 1200 টাকা পর্যন্ত আছে। প্রথমে নদী থেকে মাছ ধরে তা আকার অনুযায়ী আলাদা করা হয়। লবণযুক্ত ও লবণ ছাড়া দুই ধরনের শুটকি তৈরি হয় এখানে। উৎপাদনকারীরা জানান সহজ শর্তে ঋণ পেলে ব্যবসা আরও প্রসার ঘটানো সম্ভব। ভাদ্র মাসের 20 তারিখ বান্ধা শুরু করি, পরে আবার এমন 20-25 দিন লাগে প্রত্যেক জনের একটা খোলা বান্ধার পরে আবার 20-25 দিন পর থেকে আমাদের দুর্গাপূজার পর মাছ পড়ে, তখন থেকে আমরা আবার মাছ তুলি। যদি আমাদের সহজ কোনো উপায়ে আমাদেরকে একটা মৎস্য লোন দিত তাহলে আমাদের সবচেয়ে বেশি উপকৃত হতো। বিশ্বের অনেক দেশে গেছে কিন্তু শুটকি সুনাম আছে, কিন্তু আমাদের কোনো প্রফিট নাই, আমাদের কোনো সুনাম নাই। আমরা দিনমজুরি আছি। আমাদের শুটকি হচ্ছে মিঠা পানির মাছের কারণে আমাদের শুটকির খুব চাহিদা ভালো। জেলা মৎস্য কর্মকর্তা জানান লালপুরে শুটকির প্রসারে কাজ করছে তারা। পাশাপাশি শুটকি উৎপাদনকারীদের সহজ শর্তে ব্যাংক ঋণ দেওয়ার বিষয়ে আলোচনার আশ্বাস দেন। ব্যাংকিং সেক্টরে যে ঋণ প্রদান করে থাকে এখানে কিছু ক্রাইটেরিয়া থাকে, ওই ক্রাইটেরিয়া ফুলফিল করা সম্ভব হচ্ছে না ওদের পক্ষে। আমরা একটা উদ্যোগ নিব সামনে, যেন সহজ শর্তে তাদেরকে ঋণ দেওয়া যায়। লালপুরের মেঘনার তীরে চ্যাপা ও শুকনা দুই ধরনের শুটকি তৈরি হয়। প্রতি বছর এই পল্লী থেকে বাজারজাত করা হয় প্রায় 100 কোটি টাকার শুটকি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রধান পলাশ। আগুন সূত্রপাত হলো কিভাবে, ফায়ার সার্ভিস কি বলছে? দেবাশিস, প্রাথমিকভাবে টঙ্গী ফায়ার সার্ভিস থেকে 3টি ইউনিট এসে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, তবে এখন পর্যন্ত প্রায় 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, এখনও কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। গাজীপুর সহ রাজধানীর পার্শ্ববর্তী উত্তরার দিয়াবাড়ি থেকে বেশ কয়েকটি ইউনিট এসেছে, এখন পর্যন্ত প্রায় 5টির অধিক ইউনিট কাজ করছে, তবে আগুন নিয়ন্ত্রণ অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। এজন্যই যে এটি মূলত বিভিন্ন তুলার গোডাউন এবং জুট গোডাউন থাকার কারণে মূলত এই আগুনটি আসলে নিভাতে তাদের অনেকটাই কষ্ট হচ্ছে এবং ভিতরে যেতে অনেকটাই ব্যাক পেতে হচ্ছে। তাদের বিশেষ ইউনিট আনার জন্য আসলে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন যে কর্মকর্তা রয়েছে তাদের সাথে যোগাযোগ করছে, সেটি হয়তো আসলে এটি নিয়ন্ত্রণ করতে অনেকটাই সহজ হবে এমনটা জানাচ্ছে। তবে ব্যাপক পরিমাণের এখানে ব্যাক পেতে হচ্ছে, বিশেষ করে পানির সংকট এবং বাতাসের একটি যে ব্যাগ, সেই ব্যাগের কারণেই মূলত ফায়ার সার্ভিসের ভিতরে প্রবেশ করতে পারছে না। তবে স্থানীয়দের যেই বিষয়গুলো অভিযোগ, কিছুক্ষণ পর আমরা যে বিষয় শুনছি যে পাশের একটি বিশাল একটি গার্মেন্টস রয়েছে, সেই গার্মেন্টসের জন্য আসলে প্রবেশ করতে না পারে, যেহেতু লাগোয়া একইভাবে সেখান থেকে কিন্তু একাধিক পানির সংযোগ লাগিয়ে আসলে পানি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে পানি দেওয়ার চেষ্টা করছে। আসলে এখন পর্যন্ত এটি নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটি আসলে নিশ্চিত নয়, তবে ফায়ার সার্ভিস কাজ করছে এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছে, বিভিন্ন সাধারণ মানুষ, তারাও কিন্তু আসলে সহযোগিতা করতে। তবে যেটি দেখছি যে পানি সংযোগ এবং পানি স্বল্পতার কারণে একটু পরপর কিন্তু ফায়ার সার্ভিস বলছে যে পানি সংযোগ হলে অনেকটাই তাদের নিয়ন্ত্রণ করতে সহজ হবে, যে কারণে কিন্তু ফায়ার সার্ভিসে যে কাজ করছে সেটি কিন্তু আসলে কাজ করছে। তবে যে এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি সর্বশেষ, সেটি হচ্ছে যে 7টি ইউনিট ঢাকা সহ গাজীপুরের 4টি স্টেশন থেকে 7টি ইউনিট একযোগে কাজ করছে। সেটি আসলে কখন নাগাদ নিয়ন্ত্রণ হবে এই বিষয় যেহেতু নিশ্চিত নয়, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আরেকটি বিষয় যে এই অঞ্চলগুলো অর্থাৎ মিল্কের যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলো যে জুডের এবং তুলার যে গোডাউনগুলো রয়েছে সেখানে ফায়ার সেফটিতে নেই। তাছাড়া এই যে দোকান ঘরগুলিতে প্রায় সময় কিন্তু অধিকাংশ সময়
এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিন্তু যারা মালিক রয়েছে তারা কিন্তু আসলে সর্বোচ্চ হারিয়ে ধন্যবাদ পলাশ আমাদের সাথে যুক্ত হবার জন্য। পাহাড়ে ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। খাগড়াছড়িতে 1 মাসে মৃত্যু হয়েছে 10 শিশুর। সদর হাসপাতালে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের চাপ বাড়ছে দিন দিন। বেশিরভাগই শিশু, শয্যার তুলনায় রোগী কয়েক গুণ বেশি হওয়ায় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আবহাওয়া পরিবর্তনের শুরুতেই খাগড়াছড়ি সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন অনেকে। এদের বেশিরভাগ শিশু, কিন্তু শয্যা মাত্র 15টি, ফলে মেঝেতে স্থান হয়েছে অনেকের। আমার বাচ্চা 6 দিন ধরে অসুস্থ, নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। ডাক্তাররা ঠিক মতো ওষুধপত্র দিচ্ছে। এখানের পরিস্থিতি খুব জটিল। এখানে আমি সিট পাইছি, এরকম অনেকজন সিট পায় নাই। আমার বাচ্চা 1 সপ্তাহ ধরে অসুস্থ, এখানে ভর্তি আছে। নিউমোনিয়া রোগের ধরা পড়ছে, এখন মোটামুটি ভালো আছে। ভর্তি হওয়া শিশুদের বেশিরভাগই নিউমোনিয়ায় আক্রান্ত। 1 মাসে মৃত্যু হয়েছে 10 জনের। খাগড়াছড়িতে দিনে গরম, রাতে কিছুটা শীত অনুভূত হচ্ছে, ফলে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আছে ডায়রিয়া এবং শ্বাসকষ্টের রোগীও। সর্দি, কাশি, নিউমোনিয়া লক্ষণ ছিল, হসপিটালে চলে আসে আমরা। গত রবিবারে নিয়ে আসছে, আমরা নিউমোনিয়া লক্ষণে ধরা পড়ছে। লোকবল এবং মাস সংকট রয়েছে এবং ডক্টর সংকটও রয়েছে। আমরা কাজ করতে গিয়ে খুবই হিমশিম করছি, যেহেতু আমরা রোগীদেরকে পর্যাপ্ত দিতে পারছি না। হাসপাতালের আউটডোরেও রোগীর চাপ বেড়েছে। আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এবং শিশুদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ চিকিৎসকদের। শয্যার সংখ্যা 15, কিন্তু রোগীর সংখ্যা 70 থেকে 80। সেই কারণে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে ছোট শিশুদেরকে ফ্লোরে চিকিৎসা দিতে গিয়ে আমাদের ব্যাপকভাবে হিমশিম খেতে হচ্ছে, চিকিৎসা নিতে হচ্ছে, এবং অনেক বেশি মানুষের সমাগমের কারণে। মামুন নুরশিদ, যমুনা নিউজ। নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার হাজিপুর গ্রামে এই ঘটনা হয়। নিহতের নাম আব্দুল কাদের জিলানী। পুলিশ জানায় কাদেরের বিরুদ্ধে মাদকসহ 4টি মামলা রয়েছে। রাতে অজ্ঞাত কয়েকজন তাকে বেধড়ক পিটিয়ে জখম করে। মাথায় কুপিয়ে মৃত্যু নিশ্চিতের পর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার পুকুরিয়া মোল্লাকুয়া এলাকায় মাঠের মধ্যে থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় স্থানীয়রা সকালে খালের পাশে মাঠের মাঝে মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় জানা যায়নি। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।